প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। এবং দর্শক, বিনোদন জগতের নতুন গান, নতুন কাজ, সব কিছু নতুন আসলেই তারকা কথনের আড্ডা। আজও তার ব্যতিক্রম নয় এবং আজ তারকা কথনের সেট আলোকিত করে এসেছে এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল দুজন সঙ্গীত শিল্পী। আমাদের সাথে আছেন 2008 সালে চ্যানেল আই সেরা কণ্ঠের ঝিলিক। শুভ দুপুর। এবং আরও আছেন সঙ্গীত শিল্পী রাজীব। শুভ দুপুর, আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? ভীষণ ভালো আছি। আর তারকা কথন চ্যানেলের এই প্রোগ্রামটা মানে অ্যাকচুয়ালি 2008 সাল থেকেই আসলে যখন থেকে যাত্রা শুরু করেছি তখন থেকেই আসছি, সবসময় ভালো লাগে, আজকেও তার ব্যতিক্রম না। চ্যানেল আইয়ের সাথে যাত্রাটা তো 2008 সাল থেকে। প্রথমবার যখন তারকা কথনের সেট এসেছিলেন সে সময় কেমন লেগেছিল? এটা অনেক বেশি মানে মেমোরেবল একটা ডে ছিল, বিকজ যেদিন আমি মুকুট পরি সেরা কণ্ঠের ঠিক তার পর দিনই আমি চ্যানেল আই তারকা কথনের সেটে বসি পরের দিন, এবং আমার মুকুট সহ আমার স্যাশে সহ সবকিছু। সো ওটা খুব অন্যরকম একটা অনুভূতি ছিল। তারপরে তো আসি, অনেক কাজ নিয়ে আসি, নতুন নতুন কাজগুলো নিয়ে কথা বলি, বাট ওই দিনটা প্রথমটা একদম অন্যরকম ছিল এবং এটার অনুভূতিটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। বাহ, নতুন কাজের কথা শুনছিলাম, নতুন একটি গান রিলিজ পেয়েছে। আমরা গানটি সম্পর্কে দুজনের কাছ থেকেই শুনবো। শুরুতেই রাজীব, আপনার কাছে জানতে চাইব নতুন গান তোমাকে চাই 2.0। এইটা আসলে এই নিউজটা আমাকে ওই প্রথম দিয়েছিল। আচ্ছা, ফোন করে আমাকে বললো যে এরকম একটা গান হচ্ছে, করতে পারবো? আমি বললাম অবশ্যই করতে পারবো, কেন পারবো না? কারণ এরকম গানের জন্য আমরা আসলে বসে থাকি যে এরকম গান আসুক, আমরা কাজ করতে চাই। তো ফোন পাওয়ার পরে বললাম যে ঠিক আছে, কবে ডেট? অনেকদিন পরে রেকর্ডিং হয়েছিল, অনেকদিন আমরা ওয়েট করেছিলাম। এবং ইভেন হচ্ছে আমরা দুইজনে হচ্ছে প্যারা দিয়ে হচ্ছে গানটাকে রেকর্ড করেছি যে ভাই এখন করেন, অনেকদিন হয়ে গেছে এরকম আর কি। তারপরে গানটা শেষ হলো, ভিডিওর ব্যাপারেও আমরাই তারা দিয়ে অনেকদিন ওয়েট করার পরে হচ্ছে এই ভিডিও শুটের কাজটা আমরা শেষ করেছি এবং গানটা আলটিমেটলি শেষে মার্কেটে আসছে। এবং এই গানটি দর্শকরা কিভাবে দেখতে পাবে, কোথায় দেখতে পাবে, একটু ঝিলিক? এটা অবশ্যই অনুপম মিউজিক থেকে যেহেতু এই গানটা করেছে, এটার যেটা অরিজিনাল সং তোমাকে চাই সেটাও অনুপমের। তো তারাই আসলে প্ল্যানটা করে। তো সেই প্ল্যানটা করে আমাকে ফোন করে, মেহেদি ভাই ফোন করে আমাকে বললো যে ঝিলিক তোমাকে চাই এই গানটাকে আমরা রিমেক করতে চাই, বাট নট দ্য ফুল সং, ইট উইল বি আ নিউ সং, বাট দুটো লাইন অ্যাড হবে। আই ওয়াজ লাইক ওয়াও, মানে খুব অ্যামেজিং একটা আইডিয়া। এটা মানে লেজেন্ডারি সং তোমাকে চাই, শুধু তোমাকে চাই গানটা আসলে কে শোনে না? যারা আমরা গান গাই বা যারা দর্শক আছে সবাই এই গানটার মানে ভক্ত। তো সেই গানটার দুটো লাইন যে আমাদের কোনো একটা নতুন গানে অ্যাড হবে, এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা ব্যাপার। তো যখন মেহেদি ভাই বললো এরকম একটা প্ল্যান, অবশ্যই আমি করবো। আমাকে জিজ্ঞেস করলো কে হলে ভালো হয় তোমার সাথে, আর আমি সাথে সাথে রাজীব ভাইয়ের নাম বলেছিলাম যে আমার সাথে রাজীব ভাইয়ের সিঙ্ক অনেক ভালো, এবং আমরা এত বছর ধরে কাজ করছি, প্রচুর স্টেজ শো করা হয়েছে, কিন্তু নতুন গান ওরকম করে কখনো করা হয়নি। তো আমি ভাবলাম কেন এই চান্সটা মিস করবো, আমি তাহলে রাজীব ভাইকে বলি। তাহলে সেই চান্সে আমরা সেই গানটি খালি গলে একটু শুনে আসি দুজনের কাছ থেকে। আচ্ছা ঠিক আছে। এই গানটা রাকিব মুসাফির ভাই কম্পোজ করেছে, আর গানটা কিন্তু লিখেছেন আমাদের আরেকজন লেজেন্ডারি গীতিকার মনির জামান মনির। তো এটা আসলে আমি বলবো যে আমার অনেকগুলো কাজের মধ্যে এটা একটা উল্লেখযোগ্য কাজ হলো। অরিজিনাল গানটা যে লিখেছেন এটাও তিনিই লিখেছেন, তো সেই জন্য আরো বেশি ভালো লাগে এটা চিন্তা করলে। তো গানটা একটুখানি শোনাই নাকি? ওকে। প্রেমের কারণে মায়ার বাঁধনে বাধা পড়েছি, তাই চোখের ভাষাতে কাছে আসাতে যেন লাজে মরে যায়। প্রথম যেদিন দেখেছি তোমায় ভালোবেসেছি, তাই প্রথম যেদিন দেখেছি তোমায় ভালোবেসেছি, তাই তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। বাহ, চমৎকার। আমরা খালি গলায় দুজনের কাছ থেকে গানটি শুনলাম। ইভেন গানটা প্রথমবারই আমরা আজকে মনে হয় গাইলাম, আমাদের রিলিজ হওয়ার পর, কখনো গাওয়া হয়নি এখনো।
আমি একা গেয়েছি, এবার ওর সাথে এখনো পারফর্ম করা হয়। এবং আরো একটু ব্যাপার জানতে চাইবো যে এই গানটির গীতিকার আপনারা বলছিলেন মনিরুজ্জামান মনির, মূল শিল্পী যিনি, সেই গানটি সম্পর্কে একটু শুনি আপনাদের কাছ থেকে। এই গানটা টোটালি একটা নতুন গানই বলতে গেলে, কারণ এটার অন্তরা স্থায়ী পুরোটাই নতুন, শুধু দুটো লাইন আমরা অ্যাড করেছি। সো এটা উনি যেভাবে গানটা লিখেছে, এটা আমাদেরকে মাথায় রেখে, বা একটা রোমান্টিক গান যেরকম হয় উনি ওভাবেই লিখেছেন। আর চমকটা একটাই যে ওই গানটার দুটো লাইন আমরা অ্যাড করেছি। সো ডেফিনেটলি ওনার লেখা নিয়ে আসলে কি বলবো, এটা আমাদের যে কাজগুলো আমরা করে আসছি তার মধ্যে এই গানটা আমাদের একটা লিস্টে অন্যতম একটা গান হয়ে থাকবে, এটুকু বলতে পারি। প্রিয় দর্শক, চলুন এই পর্যায়ে ভিজুয়াল সহ আমরা গানটি শুনে আসি। বাহ, চমৎকার একটি গান, তোমাকেই চাই। এবং বর্তমানে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ঢুকলেই আসলে গানটি আমরা দেখতে পাচ্ছি, অনেক প্রচুর ভিডিওস এটা টিকটকে। আর সবচেয়ে বড় কথা, কিছুদিন আগে এটা 1 মিলিয়ন ক্রস করলো ভিউ। সো এটা আসলে অনেক কেমন লাগছে আসলে গানটি, নিজেরা যে তারা দিয়ে গানটি করলেন, তারপরে দর্শকদের ভালোবাসা পাচ্ছেন? এটা তো আসলে আমাদের ভালো লাগার জায়গায় তো এটা, যে আমরা একটা কাজ করব, এটাতে দর্শকরা অনেক সাড়া দিবে, অনেক ভালোবাসবে কাছ থেকে, তাতে আমাদের কাজে সার্থকতা আসে, আসলে মনে শান্তিটা আসে। এটা আমরা সবাই চাই। এবং এটা যেমন আজকে এই গানটার 1 মিলিয়ন হয়েছে বলে কিন্তু আমরা এখানে আসছি, মানে জাস্ট টু সেলিব্রেট। সো এটা আসলে মানে ভালো লাগে চিন্তা করলে যে কোন একটা গান এত ভিউ হয়েছে বা এতজন দেখেছে। যদিও ভিউ দিয়ে আমি কখনো কিছুই কাউন্ট করি না কখনোই, বাট আলটিমেটলি ইটস আ গ্রেট নিউজ। সো ভালো লাগে, তো সেই জন্য আসলে বলতেও ভালো লাগে যে হ্যাঁ এই গানটা এত এত দেখেছে বা এত ভিউ হয়েছে। সেটা বলতেও ভালো লাগে। টিকটকে যখন দেখি সবাই ভিডিওস করছে, আমিও মানে আমারও তখন মনে হচ্ছে আমিও একটু ভিডিওস করি, আমারও কিছু ভিডিওস এই গানের সাথে আছে। তো ভালো লাগে আসলে। এটা নিজেদের করা হয়েছে গানটি নিয়ে টিকটক? আমি অনেক করছি, আমি এখনো করি নাই, করব। আমরা আজকে এই সেটে একটা করে করব শেষ করে। ওকে, আচ্ছা আরো একটি ব্যাপার, সমসাময়িক দুজন শিল্পী আপনারা একেবারে, এবং সিনিয়র। আচ্ছা, আমি ওর 3 বছর আগে আসছি। এবং দুজনে দুটি রিয়েলিটি শো থেকে এসেছেন, আপনি সেরাকণ্ঠ থেকে এসেছেন, আপনি ক্লোজ আপ থেকে এসেছেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখেছি যে আপনাদের সিডি বের হয়েছে, একই সাথে এখন দেখছি যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে যখন গানগুলো আপলোড হচ্ছে সেক্ষেত্রে ভিউ এর ব্যাপারটি চলে আসলে, এখন এই ব্যাপারটি আসলে কিভাবে কাজ করে আপনাদের মধ্যে? আমি কিন্তু ক্যাসেটটাও পেয়েছি, আমার অ্যালবাম ক্যাসেটও বের হয়েছিল। আমার প্রথম সলো, সেকেন্ড সলো দুইটাই ক্যাসেটে বের হয়েছিল, সিডি এবং ক্যাসেট। দ্যাটস অ্যামেজিং, কারণ ক্যাসেটে বই যোগ মানে এটা আসলে 2005 এ তখন ক্যাসেট ছিল আর কি, শেষ দিকে ছিল ক্যাসেটের। আর এখন যেটা হচ্ছে আসলে গান শ্রোতাদের কাছে গান পৌঁছানোর মাধ্যমটা চেঞ্জ হয়েছে। তো আলটিমেটলি যদি আমরা আয়ের কথা বলি, গান থেকে যে আয়টা হয় সেটাও চেঞ্জ হয়েছে মাধ্যমটা। আগে আমরা ক্যাসেট থেকে আয় করতাম, মানে একটা শিল্পীর সঙ্গে একটা কোম্পানির চুক্তি হতো যে একটা অ্যালবাম করব, আপনার সলো হোক আর মিক্সড হোক, আপনাকে এত টাকা দেওয়া হবে। আর এখন যেটা হচ্ছে, আমরা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে যে আর্নটা হচ্ছে, এখন হচ্ছে কিন্তু ওখান থেকে। সো এখন সরাসরি গানটা আর বিক্রি হচ্ছে না, এখন গানের ভিউয়ের থেকে যে টাকাটা আসে সেটার থেকে আর্ন হয়, সেটা প্রযোজনা প্রতিষ্ঠানরা পায় বা শিল্পীরা নিজেদের চ্যানেল থেকে ওরাও পায়। এই হচ্ছে পার্থক্যটা আর কি। কিন্তু এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং বিষয়, আমরা যে এই ওখান থেকে এসে এখন যে একসঙ্গে মার্চ করতে পারছি, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। বাট ওর পার্টটা শেষ করলো। আমি যেটা বলতে চাই যে যদি জাজ করা হয় ভিউ দিয়ে, সেক্ষেত্রে আমি বলবো যে আমি এটার পক্ষপাতী না, বিকজ অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো গান আছে যেগুলোর ভিউ আসলে হয় না, বাট দ্যাট ডাজন্ট মিন যে গানটা আসলে শোনার মতো না বা ভালো না। সো ভিউ দিয়ে আমি কখনোই কাউন্ট করি নাই। বাট যেটা এখন সোশ্যাল মিডিয়া আমরা এত বেশি অভ্যস্ত হয়ে গেছে যে কিছু দেখলেই ওই ফেসবুক বা ফোনটার মধ্যেই সব কিছু, টেলিভিশন তো আর কেউ দেখে না। তো সেখান থেকে আমিও আসলে তাই ওরকম অভ্যস্ত হয়ে গেছি। বাট গানটা আসলে গানের জায়গায় ভিউটা আমার কাছে, মানে ভিউ দিয়ে আমি গান জাজ করি না, বাট ইটস গুড, ভিউ হলে ভালো, ভিউ না হলে নাই, কিন্তু গান আমি জাজ করি না কখনো ভিউ দিয়ে। একদম। এবং আমরা বলি গান হলো বাঙালির প্রাণ, এবং গান যেরকম মনিরুজ্জামান মনির, ওনার গানও যদি আমরা দেখি, উনি যখন গান গীতিকার হিসেবে কাজ করেছেন, উনি একই সাথে দেশের গানও লিখেছেন, একই সাথে প্রেমের গান, চলচ্চিত্রের গান, অসংখ্য গান তিনি লিখেছেন। এবং গান দিয়ে আসলে আমরা আমাদের প্রত্যেকটি অনুভূতি প্রকাশ করি, এবং আসলে গানের প্রতি বা শিল্পীদের একটা সামাজিক দায়বদ্ধতার ব্যাপারও থেকে যায়। তো আসলে সঙ্গীত চর্চার ক্ষেত্রে বা সঙ্গীত যখন পরিবেশন করছেন আপনি, সেক্ষেত্রে
সেক্ষেত্রে কি শুধুমাত্র প্রেমের গানই বা এই ধাঁচের গানগুলোই করার ইচ্ছা আছে, নাকি অন্য যে গানগুলো দিয়ে আমাদের সমাজের কথা, আমাদের দেশের কথা, সবকিছুর কথা যে গানগুলোর মাধ্যমে প্রতিফলিত হচ্ছে, এই গানগুলো করারও ইচ্ছা আছে? আচ্ছা, আমি আগে বলি। আমি সব ধরনের গানই করি, এবং আমি যখন থেকে প্রফেশনালি কাজ করা শুরু করেছি, আমার মনে হয় না আমি কখনো স্পেসিফিক কোনো জনরা বা স্পেসিফিক কোনো মানে রোমান্টিক গানই করবো এমন না। ইভেন আমি বিষয়ভিত্তিক গান নিয়ে কাজ করা শুরু করেছি, এবং সেই বিষয়ভিত্তিক গানের জন্য আমি অ্যাওয়ার্ডও পেয়েছি। আমাদের চ্যানেলের মিউজিক অ্যাওয়ার্ড আমি পেয়েছি। তো সেটা যেমন আমি বাবাকে নিয়ে গান করেছি, মাকে নিয়ে গান করেছি, দেশকে নিয়ে গান করেছি, এরকম অনেক বিষয় নিয়ে কাজ করা শুরু করেছিলাম। আরও অনেক প্ল্যান আছে, সো অ্যাটলিস্ট শুরু করেছি। তো যখন শুরু করেছি এরকম করে যে শুধু রোম্যান্টিক গানই কেন শুনবে মানুষ, সবাইকে নিয়ে গান মানে হতে হবে। যেমন বাবার গানটা বাবাকে নিয়ে যখন আমি গান লিখি, ওটা আমার জন্মদিনে আমি প্রকাশ করেছিলাম, আমার আব্বুর জন্মদিনে আব্বুকে গিফট করার জন্য। তো সেই গানটা মানে আমরা কেন সবসময় উদ্যোগ নিলে রোমান্টিক গান গাইতে হবে, বা কেনই কমার্শিয়াল কাজ করতে হবে? অবভিয়াসলি আমরা ওটা চিন্তা করি কমার্শিয়ালি, বাট এই গানগুলো না আসলে হচ্ছিল না। তো আমার কাছে মনে হয়েছে যে বিষয়ভিত্তিক গানগুলো নিয়ে কাজ করা উচিত। তো শুরু করেছি যখন, তারপরেই যখন একটা ইন্সপিরেশনও পেলাম অ্যাওয়ার্ড হিসেবে, তো এটা আমাকে আরও বেশি ইন্সপায়ার করেছে যে না, মানে আমার আরও কাজ করা উচিত। ভাই বোন সবাইকে নিয়ে আমি কাজ করব, বা আরও কিছু বিষয় আমি অ্যাড করতে চাই, সেটা সামাজিক বিষয় যা হোক, আমি সব কিছু অ্যাড করার চেষ্টা করছি। হয়তো আস্তে আস্তে শুরু করবো, বাট আমি অলরেডি শুরু করেছি। তো আমার কাছে মনে হয় যে গান শুধু রোমান্টিক না, সব ধরনের গানই হতে হবে। একদম একই বিষয়। এইটার জন্য হচ্ছে আমরা যারা ভয়েস আর্টিস্ট, আমরা শুধুমাত্র ভয়েস নিয়ে যারা কাজ করি, ধরেন আমি হচ্ছে গান লিখতে পারি না, শুরু করতে পারি না, হ্যাঁ, আমরা দুজনে একই, কিন্তু আমরা শুধু গাইতে পারি। তো আমরা সবসময় আশায় থাকি যে ভালো একটা গান আসবে। কি ধরনের গান হবে? শুধু রোমান্টিক না, দেশের গান হতে পারে, সেটা বর্তমান সামাজিক যে অবস্থা সেটা নিয়ে গান লেখা হতে পারে, বা বাবাকে নিয়ে বা মাকে নিয়ে, বা যে কোনো ধরনের গান, ইসলামী গান হোক, যে কোনো গান লিখে গানটা তৈরি করেছে আমাদেরকে নক করা। এটার জন্য আমরা কিন্তু ওয়েট করি সবসময়। আমরা যদি সব কাজ নিজেরাই করি বা করার চেষ্টা করি, পারবো না কিন্তু, কারণ প্রডিউসারদের হচ্ছে ক্ষমতা হলো প্রডিউস করা, আমাদের কাজ হচ্ছে কণ্ঠ দেয়া গানের। তো সেই জায়গা থেকে হচ্ছে আমাদের একটু কাজটা একটু কম, কারণ হচ্ছে এখন ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ওই একটা মানুষকে দিয়েই সব কাজ করানো হচ্ছে, যার কারণে আমার যেটা মনে হয়, যার কারণে গানের ওই টেস্টটা আগের মতো আর নাই, বা আগের মতো বলতে হচ্ছে আমি বোঝাচ্ছি এইটা যে পরিপূর্ণ মাত্রা একটা গানকে বের করে আনা, গানের কথা, গানের সুর, গানের মিউজিক কম্পোজিশন সব মিলিয়ে আগে যেরকম আমাদের সিনিয়ররা যারা বুলবুল স্যার, তারপর হচ্ছে আমাদের আলাউদ্দিন আলী স্যার, আলম খান স্যার, ওনারা যেভাবে গান করতেন, একটা গানের পেছনে যে সময়টা দিতেন, হ্যাঁ, 4-5 দিন ধরে একটা গান নিয়ে বসতেন, কথা বলতেন, গবেষণা করতেন কিভাবে সেটাকে রিচ করা যায়। তো ওই জায়গাটা এখন কিন্তু নাই, এবং তারপর হচ্ছে নাই তো নাই, এবং একজনই সব কাজ করতেছে। এই জায়গা থেকে আমাদের একটু সরে আসতে হবে, সরে এসে যার কাজ তাই করতে দিতে হবে। যে গীতিকার সে শুধু গানই লিখবে, হ্যাঁ, সে শখে 1-2টা গান সে গাইতে পারে, কিন্তু তার মানে এই না সে গীতিকার থেকে সিঙ্গার হয়ে যাবে। আমি চাই না এটা হোক। যারা সিঙ্গার তারা গান গাইয়েই যাবে শুধু, তারা আবার গীতিকার হইতে চাইবে বা শুরু হতে যাবে, দরকার নাই, শখে 1-2টা করো, কিন্তু তোমার বেসিক যেটা সেটা থাকো। যারা মিউজিক ডিরেক্টর তারা ডিরেকশনই দিবে, তাহলে হবে কি, একটা গোল থাকবে যে না, আমি আমার ডিরেকশন লেভেলে আমি সর্বোচ্চ পর্যায়ে যাব, আমি গান লিখি, এই জায়গায় আমি জাতীয় পুরস্কার পাবো, আমি শুরু করি, আমি শুধু শুরু করার ক্ষেত্রে জাতীয় পুরস্কার পাবো, এরকম একটা টার্গেট থাকবে, তাহলে হচ্ছে গানগুলো আসবে, ভালো গান আসবে। তাহলে কি ভালো গান আসার ক্ষেত্রে পুরস্কারটাই সবচেয়ে বড়? পুরস্কারটা হচ্ছে বড় না, পুরস্কারটা হচ্ছে টার্গেট থাকা আর কি, মানে কম্পিটিশনের মধ্যে নিজেকে রাখা, যে ওর চেয়ে ভালো আমাকে লিখতে হবে, ওটা একটা ইন্সপিরেশন। বা আমি একটা গান লিখলাম আজকে, আগামীকাল যেটা লিখবো সেটা যেন এর চেয়ে বেটার হয়, এটাকে আমার ভিতরে আনতে হবে। আচ্ছা, এটা কথা আর কি বলছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আবার ঝিলিক আপনার কাছে যেতে চাই। এই যে ইউটিউব প্ল্যাটফর্মে আমরা দেখছি গানগুলো যেরকম ভাবে আসছে, একই সাথে আমরা স্টেজেও আপনাকে পাচ্ছি, চমৎকার সব গান গাইছেন আপনি। ব্যস্ততা কেমন যাচ্ছে, এবং স্টেজে পারফরমেন্সের ক্ষেত্রে কোন ব্যাপারটা সব থেকে বেশি আনন্দ? স্টেজটা আমার ভীষণ আনন্দের একটা জায়গা, এবং স্টেজ ছাড়া আমরা যারাই গান গাই আমরা আসলে বাঁচতে পারবো না, এটা আমাদের এমন একটা জায়গা। তো 2008 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত এত বছর যে আসলে মানুষ এখনো আমাকে ডাকছে, এটা চিন্তা করে মাঝে মাঝে আমার অবাক লাগে যে এখনো মানুষ ভালোবাসে, এখনো দেশের বাইরে যেতে পারি, এখনো দেশের সব জায়গায় কাজ করছি। তো স্টেজ জায়গাটা আসলে অন্যরকম। আর এখন একটু আমাদের কাজের পরিমাণটা কম দেশের সবকিছু অবস্থা মিলিয়ে, বাট
আশা করছি আরও বেশি তাড়াতাড়ি শুরু হয়ে যাবে সব কাজগুলো, এবং এই ডিসেম্বর মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4-5 মাস আমরা খুব অপেক্ষা করি যে সবসময় লাইক উইন্টার সিজন যখন শুরু হয় যেরকম কনসার্ট হবে, তো সেই জিনিসটা এখন একটু কম, বাট খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আর নতুন কোনো গান নিয়ে আপাতত প্ল্যান করছি না, কিছুদিন পরে হয়তো প্ল্যান করতে পারি। এটা আসলে আমার ডিপেন্ড করে, মানে আমার কোনো ওরকম নাই যে 1 বছরে এতগুলো গান বের করতে হবে, নট দ্যাট, যখন মনে হয় বের করা দরকার তখন বের করি, এরকম কিছু। বাহ, এক্ষেত্রে প্রত্যেকেই যারা শিল্পী হিসেবে গান করছেন, পরিবেশন করছেন, সবারই একটা ইন্সপিরেশনের জায়গা থাকে, বা সবারই হচ্ছে কিছু থাকে না, নাখরা যেটাকে আমরা বলছি, কিংবা আমরা দেখেছি যেরকম বাংলাদেশের রুনা লায়লা ম্যামের ক্ষেত্রে, কিংবা ভারতের ক্ষেত্রে লতা মঙ্গেশকর, তাদের ক্ষেত্রে যে তাদেরকে ফলো করা বা তাদের কাছ থেকে শিখে নেওয়া, আয়ত্তে নিয়ে আসার যে ব্যাপারটা, এটাকে কিভাবে নিজের মধ্যে? এটা ছাড়া তো আসলে মানে গান যে আমরা গাইছি, তাদের গানগুলো শুনে শুনেই তো গাচ্ছি, বা তাদের গানগুলো আমাদের একটা চর্চার মতো। এত কঠিন কঠিন গান কিছু আছে যে গানগুলো আমরা লাইভে যে গাই, এটা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে দুঃসাহস করে ফেলি যে ওনাদের গানগুলো এভাবে গেয়ে ফেলছি। তো তাদের গানগুলো তো আমাদের চর্চার একটা অংশ, সো আমরা এটা কখনো বাদ দিয়ে আর কি চিন্তাই করতে পারবো না। যেমন রুনা লায়লা ম্যাডামের এবং সাবনেসিম ম্যাডামের কাছ থেকে তাদের বিচারের মাধ্যমে আমার সেরা কণ্ঠে আসা, তাদের হাত থেকে মুকুট পরা, তো তাদের কাছ থেকে যে শেখাটা সেটা কিন্তু এখনো শেষ হয়নি, এবং এটা হবেও না। তো শিখেই যাব। রুনা লায়লা ম্যাডামের সাথে যখনই দেখা হয় তখনই উনি আমাকে কোনো না কোনো একটা অ্যাডভাইস করেন, এবং আমি আসলে ভীষণ ভাগ্যবতী যে তার সাথে এরকম কানেক্টেড থাকতে পারি সবসময়, চাইলেই তার সাথে কথা বলতে পারি। এটা আসলে সবাই পারে না, তো এটা আমার কাছে খুব আনন্দের মনে হয় যে এরকম একজন কিংবদন্তির সাথে সবসময় কথা বলতে পারছি। তো তাদের সান্নিধ্যে থাকাটাও আসলে অনেক বড় একটা ব্যাপার, এবং তাদের গানগুলো, তাদের উপদেশ সবকিছু ছাড়া আমাদের গান কখনোই হবে না। সো এটা আমাদের জীবনের একটা গানের একটা অংশ। রাজীব কি বলবেন এই প্রসঙ্গে? একমত। আমরা হচ্ছে এই জায়গায় একটু অনেকের একটু দ্বিমত রয়েছে আমাদের মধ্যেই, যেমন অনেকেই বলে যে কাভার সং করা যাবে না। হ্যাঁ, আসলে কাভার সং করেই তো আমরা এই জায়গায় আসছি। আর কাভার সং যদি করা বাদ দেই তাহলে কি হবে, ওই ভয়েসের যে ব্যাপারটা থাকে না, টেস্টের জায়গাটা নষ্ট হয়ে যাবে, থাকবে না। তো এই গানগুলো মানে জন্ম থেকে তো আর মৌলিক গান গাইতে পারবো না, তাই না? আমরা তো মৌলিক গান গাচ্ছি, এমন না যে গাচ্ছি না, কিন্তু কভার সং গাওয়া বাদ দিতে পারবো না। এটা কখনোই পারবো না। বাদ দিলে হবে কি, আমাদের গলা হয়ে যাবে, মানে স্ট্রেংথ কমে যাবে আমার কাছে মনে হয়। অবভিয়াসলি ওরা যেভাবে গেয়ে গেছেন ওটাকে ফলো করে গাইলে কিন্তু আমি ভালো কিছু করতে পারবো। কিন্তু আমি যদি গাওয়া বাদ দিই, আমার গান নেই পড়ে থাকি, তাহলে আমার গান নিশ্চয়ই ওদের থেকে ভালো কিছু হবে না। তো ওটাও গাইতে হবে, আমার গানও গাইতে হবে, দুটো মিলিয়ে আমাদের যদি ভয়েসের ইউটিলাইজ করতে হয় ডেফিনেটলি সবার গান গাইতে হবে। সো এটা শুধুমাত্র আমি আমার নিজের গান ছাড়া আর অন্য কোনো গান গাবো না, সেক্ষেত্রে আসলে হবেই না। এটা আমার মতামত। অনেকক্ষণ ধরে গান নিয়ে কথা বলছি, আমরা আরো একটা গান শুনতে পারি কিনা? শোনা কি আমি? হ্যাঁ, আচ্ছা, যেহেতু সেরা কণ্ঠের কথা বারবার বলছিলাম, তো আমার প্রথম মৌলিক গানটা সেরা কণ্ঠে থেকেই শুরু হয়েছে, সে 2008 সালে, এবং পারফর্ম করেছি তাদের সামনে, আমাদের বিচারক যারা ছিলেন তাদের সামনে। তো শফিক তুহিন ভাইয়ের সুর, সঙ্গীত, লেখা, এবং বাপ মজুমদার দাদা মিউজিক করেছিলেন। তো সেই গানটা কৃষ্ণচূড়া গানটা অল্প একটু শোনাচ্ছে, যেহেতু বলছো একটু গাই। আমারে মন ময়ূরী নেচে ওঠে তালে তালে সুরে সুরে, যেন আজ ইচ্ছে করে সব কিছু ভুলে ছুটে যাই সুদূরে। কি যে কি হলো, লাগে ভালো যা দেখি দু চোখে, আহারে দেখো ওই কৃষ্ণচূড়ায় রং লেগেছে, বনবনানি আজ সেজেছে ওই 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 ওই। দেখো আজ রামধনু রং ছড়িয়ে দিয়ে ওই নীলাকাশ আজ সেজেছে ওই 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 ওই। দেখো ওই কৃষ্ণচূড়ায় রং লেগেছে, বনবনানি আজ সেজেছে ওই 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 ওই। দেখো আজ রামধনু রং ছড়িয়ে দিয়ে নীলাকাশ আজ সেজেছে ওই 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 ওই। সেরা কণ্ঠের প্রথম গানটি শুনলাম আমরা, এবং এই যে 16 বছর পর এখন এসে যখন সেই গানগুলো চোখের সামনে আসে রিলস আকারে কিংবা ইউটিউব মেমোরিজে, তখন আসলে কেমন লাগে? এইটা আসলে অন্যরকম অনুভূতি, এবং এটা আমার মনে হয় সবার ক্ষেত্রে হয় যখন আমরা আমাদের ওই ভিডিওসগুলো দেখি। ইভেন ইউটিউবে যখন আমি এখনো দেখি যে আমার সেই গ্র্যান্ড ফিনালেতে আমাকে মুকুট পরাচ্ছে, আমি ওটা দেখলে আমার মানে হাত পা কেমন জানি করে, মানে এই মোমেন্টটা অন্যরকম। এবং আমি সব জায়গায় বলি যে সেই 2008 সালে যখন আমি মুকুটটা পরে নেমেছি,
তারপরেও আমি কখনো ইন্টারভিউ এই সম্পর্কে ভালো মতো দিতে পারিনি, আমি এখনো আমি আসলে বলতে পারি না যে ওই মোমেন্টটা কিরকম। সো এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। এবং যখন রাউন্ড যে গানগুলো গেয়েছি সেগুলোর মাঝে মধ্যে দেখি, বা সাবিনা ম্যাম, রুনা ম্যামের কমেন্টগুলো দেখি, আমার কাছে মনে হয় যে আসলে এক জীবন আর কি পাওয়ার আছে, যে এরকম দুজন কিংবদন্তির কাছ থেকে এরকম শুনছি। আমি মানে যেরকম করে গান গাইছি আমি আমার মতো করে গান গেয়ে যাবো, মানুষ এভাবেই ভালোবাসবে, এটাই। তবে এই জায়গায় আমাদের একটা বাড়তি পাওনা আছে, সেটা হচ্ছে এটা সুবিধাই বলা চলে। মানুষ SMS দিয়ে ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে। এই জায়গায় তাদের একটা দাবি আছে আমাদের কাছে, যে আমরা শিল্পী বানিয়েছি, অবশ্যই তাদের কাছ থেকে আমরা গান শুনবো। আর পার্থক্যটা বলি আর কি, আর নর্মাল হচ্ছে যারা হচ্ছে গান জনপ্রিয় হলে তারপর শিল্পী হয়, তাদের ক্ষেত্রে কিন্তু অতটা ওই রকম একটা গভীর ভালোবাসা ওদের প্রতি থাকে না, আমাদের প্রতি যেটা আছে জনগণের। আমি কালকে একটা শো করে আসলাম গাজীপুরে, ওইখানে আমার আম্মার বয়সী একজন মহিলা, উনি এসে প্রায় হাফ অ্যান আওয়ার আমার সঙ্গে কথা বলে। ওনার ওই সময়ের স্মৃতি, ক্লোজ আপ ওয়ান চলাকালীন সময় 2005-এ কি করেছেন, হ্যাঁ সবকিছু বাদ দিয়ে ওই যখন ক্লোজ আপ ওয়ান শুরু হতো তখন দেখতেন, SMS করতেন প্রত্যেকদিন, মানে এত কথা তার ভিতরে জমে আছে। তো এই এখনো সেই 19 বছর আগের কাহিনী, এখনো কিন্তু আমাদেরকে তাদের কথাগুলো শুনতে হয়, তাদের ওই যে আবেগগুলো, স্মৃতিগুলো, এগুলো শুনতে হয়। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। এই ভালোবাসাটা আসলে অন্যরকম। গান হয়তো 19 বছর এরকম দিতে পারে না, কিন্তু ভালোবাসা কিন্তু এখনো কমে নাই কারণে। যারা আমাকে SMS করেছে, যারা সাপোর্ট দিয়েছিল, ওরা এখনো সেরকমই ভালোবাসা এখন আগের মতো। এইটা একটা অনেক বড় একটা পাওয়া। এবং টেলিভিশনে দেখে যাদেরকে ভালোবেসে ভোট দিয়েছে তাদেরকে যখন সামনে দেখছে, তাদের গানগুলো উপভোগ করছে, তখন আসলে ভালোবাসাটা অন্যরকম ভাবে ধরা দেয়, সত্যি। এবং ঝিলিক, আপনার কাছেও জানতে চাইবো, যখন স্টেজ পারফরমেন্স করছেন, সেই ছোটবেলা থেকেই তো গানগুলো শুনে আসছে দর্শকরা আপনার কাছ থেকে, তখন আসলে তাদের অনুভূতিটা কেমন থাকে, কিভাবে প্রকাশ করে? ইভেন আমি যখন সেরা কণ্ঠে ছিলাম তখন যে রাউন্ডে যে গানগুলো গিয়েছি, সামিনা ম্যামের গান গিয়েছি, রুনা ম্যামের গান গিয়েছি, এক এক রাউন্ডে তো এক এক রকম গান গিয়েছি। সবচেয়ে বেশি ভালো লাগে যখন কোথাও যাই এবং ওরা না পয়েন্ট আউট করে বলে যে ওই রাউন্ডে এই গানটা আপনি গিয়েছিলেন, আজকে ওটা গিয়ে শোনাবেন। এটা না অন্যরকম একটা পাওয়া। ইভেন জানি না সে হৃদয়ে যে গানটা সবসময় মানুষ আমাকে রিকোয়েস্ট করে, যেই লাইভেই যাই বা যেই স্টেজেই যাই, সাবিনা ইয়াসমিন ম্যাডামের গাওয়া। কিন্তু ওই যে আমি 2008 সালে গিয়েছিলাম, তখন থেকে অনেকে এটাও ভেবেছে যে গানটা আমার, বাট গানটা কিন্তু সাবিনা ম্যামের। কিন্তু ওই যে ওনারা ওখান থেকে শুনেই যে মানে ভার্সনটা গ্র্যাব করেছে, তো মানুষ ভাবে যে এটা আমার গান। তো এটা যখন কোথাও যাই, আপু আপনার জানি না সেই হৃদয় গানটা কিন্তু আজকে গাইবেন, ইটস অ্যান অ্যামেজিং ফিলিং যে আসলে ওনারা মনে রাখে বা দেখেছে, শুনেছে। তো এটা সেরা কণ্ঠের জন্যই আসলে সম্ভব হয়েছে। আমি ঝিলিক হয়তো গান গাইতাম, হয়তো নাও গাইতাম, জানি না প্রফেশনালি আসতাম কিনা জানি না, বাট এই প্ল্যাটফর্মটা আসলে আমাকে প্রফেশনালি আসার জন্য একটা বড় একটা অপরচুনিটি আমাকে দিয়েছে, যেটা চ্যানেল আই। তো এটা ছাড়া আসলে আমার হয়তো বা এইভাবে গান গাওয়া সম্ভব হতো না। সো থ্যাঙ্কস টু চ্যানেল আই। এবং আমি ভাগ্যিস আমাকে আব্বু গান শিখেছে, এবং ভাগ্যিস আমি ওই সময় আসলে তাদের সামনে গান গেছি বলে আজকে এখানে হয়তো বসে আছি। তো এটা আমি আসলে খুব প্রাউড ফিল করি যখন বলি আমি চ্যানেল আইয়ের একজন পরিবার। খুব ভালো লাগে। বাহ। এবং একদমই আয়োজনের শেষ পর্যায়ে আমরা একটু ফিল্মের গান দিয়ে শুনবো, যে এখন যখন গান করছেন তখন তো প্লেব্যাকে কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে গানগুলো করছেন, আসলে গান নিয়ে, ফিল্মের গান করা নিয়ে কি ধরনের প্ল্যান আছে? ফিল্মের গানে গাওয়ার স্বপ্নটা তো আসলে আমাদের সবার। হ্যাঁ, এখন যেটা হলো যে যেটা রাজীব ভাই একটু আগে বলছিল যে সবকিছু তো আসলে আমাদের করা সম্ভব না, আর একটা ফিল্ম তো নিশ্চয়ই আমি বানিয়ে গাইতে পারবো না। তো সেই ক্ষেত্রে যেটা হয়, যারা ফিল্ম প্রডিউস করছেন বা যারা ফিল্ম নিয়ে কাজ করছেন, তাদের আমাদের ডাকতে হবে। আদারওয়াইজ আমি কখনো নিজের থেকে গাইতে পারবো না ফিল্মের গানের যে বিষয়টা। অডিও আমি চাইলেই হয়তো বা একটা গান আমি নিজের উদ্যোগে করলাম বা হয়ে গেল সিঙ্গেল ট্র্যাক, বাট ফিল্ম একটা বড় জায়গা, তো সেইখানে ওই অপরচুনিটিটা আমাদেরকে দিতে হবে। আদারওয়াইজ আমাদের গান ফিল্মে কখনো আসবে না। আমরা যদি আমাদেরকে নিয়ে যদি সবাই কাজ না করে, তাহলে গান কোত্থেকে আসবে? ফিল্মের জায়গার যে বিষয়টা, এটা আমার কাছে মনে হয় আমার যতটুকু ইচ্ছে ছিল বা যে স্বপ্ন ছিল তার কিছু অংশও পূরণ হয়নি। এখন আমি চাই ওই জায়গাটাতে অনেক বেশি কাজ করতে, বাট যেটা বললাম যে আমি হয়তো তৈরি আছি, বাট আমাকে ডাকতে হবে। দ্যাটস ইট। একদমই তাই। এবং আমরা আশা করি আপনাদের কাছ থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম হোক কিংবা ফিল্ম হোক, ভবিষ্যতে আরো ভালো ভালো গান, ভালো ভালো কাজ আমরা উপহার পাবো। এবং একই সাথে বলতে চাই যে গানের এই চর্চাটা এবং দর্শকদের ভালোবাসা পেতে থাকুন, এবং চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, এবং চ্যানেল আইকেও অনেক অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আমাদের এই আড্ডা আপনাদের ভালো লেগেছে। বাংলা গানের সঙ্গেই থাকুন, সঙ্গে থাকুন চ্যানেল আই পর্দার।
আপনাদের সকলের জন্য শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে আজকের আয়োজন থেকে এখানে বিদায় নিচ্ছি।